আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা মোডাল ভার্ব নিয়ে পড়ব। এটা খুবই সহজ ছোট্ট একটা টপিক, কিন্তু খুব দামি একটা টপিক। এখানে দু তিনটা পয়েন্ট আছে একটু জটিল, যেটাকে আমরা বলে থাকি লজিক্যাল কনক্লুশন, যেটা গ্রামারের পাশাপাশি বাক্য বুঝে পড়ার অভ্যাস করতে হয়। এবং এই টাইপের প্রশ্ন আসলে স্টুডেন্টদের বড় অংশ ভাই ভোগান্তিতে পড়ে, কারণ এটা গ্রামাটিক্যাল টপিক হলেও এখানে অর্থ বুঝে পড়ার অভ্যাস খুব জরুরি। চলুন আমরা শুরু করি। মোডাল ভার্ব বললে আপনাদের কাছে যেটা মনে পড়ে কয়েকটা নর্মাল ভার্ব, লাইক শেল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, নিড দেয়ার। এই তো এদেরকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বলি। এবং আমরা এখানে দুটা ভার্বের কথা জানি, যাদেরকে নিড এবং দেয়ার, যাদেরকে আমরা মোডাল ভার্ব আকারেও ব্যবহার করতে পারি, আবার প্রিন্সিপাল ভার্ব আকারেও কিন্তু ব্যবহার করতে পারি। সেটা আমরা সামনে দেখব। তো এই মোডাল অক্সিলারি ভার্বের একটা কোর পরিচয় হলো এরা ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। বেস ফর্ম মানে কি অনেকবার বলেছি আপনাদের, সেটা হলো এমন ভার্ব যেই ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হয় না, একবার মূল ফর্মটা। আসেন এই কথাটা এখানে বলেছি ভাই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও মোডাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। যেমন তামান্না উইল সাবমিট হার অ্যাসাইনমেন্ট অন টাইম। এখানে উইল শব্দটা একটা মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো আমরা আন্দাজেও পারি, মানে একবারে গ্রামার না পড়লেও আমরা শিখতে মানে রিডিং পড়তে পড়তে এটা বুঝে গেছি। উইলের পর আমরা সাবমিটস লিখি না। তামান্না কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্টিল আমরা সাবমিটস লিখি নাই, কারণ হলো এই যে মোডাল ভার্বটা চলে আসছে। তার মানে মোডাল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তো উইল নিয়ে আমাদের সমস্যা না, সমস্যা হয় কোনটা নিয়ে ভাই? সমস্যা হয় এই মূলত এই যে হ্যাড বেটার নিয়া, হ্যাড রেদার নিয়া, উড বেটার, উড রেদার নিয়া, সাথে নিড দেয়ার নিয়েও সমস্যা হয়, সাথে এই যে ইউজ টু নিয়ে সমস্যা হয়। সেটা নিয়ে আমরা ডিপ কথা বলবো। চলেন এরপরে যে কথাটা আছে ভাই, নেগেটিভ করার জন্য সরাসরি নটকে আমরা গ্রহণ করি। নর্মালি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে আসলে বা যে কোনো নেগেটিভ বাক্য করতে আসলে আমরা ডু নট, ডাজ নট, ডিড নটের হেল্প নেই। বাট এই মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে মোডাল অক্সিলারি ভার্বের এই ডু নট, ডাজ নট, ডিড নট কিছু আনতে পারে, শুধু নট আনবো। যেমন দেখেন ইউ শুড নট বি লেট, আমরা এখানে ইউ শুড নট, এই যে ইউ ডো নট শুড, এরকম কিছু লিখবো না, মানে ডিরেক্ট শুডের পর ডাইরেক্ট নটটা লিখবো। সহজ কথা। মানে মোডাল অক্সিলারির পর নেগেটিভ, মোডাল অক্সিলারি যুক্ত বাক্যটাকে নেগেটিভ করতে মোডাল অক্সিলারি ভার্বের পর আমরা শুধু নট শব্দটা লিখবো, দ্যাটস ইট। এবার আসেন আমরা কোর কয়েকটা কথায় যাই, যেগুলো আমাদেরকে পরীক্ষা আসলে আমরা ভেজালে পড়ে যাই। এটা একটা কথা, অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয় নাই, এমন বোঝাতে কুড হ্যাভ ভি3 লিখি। আবার কথা শুনেন, অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয় নাই বা করি নাই, এমন কথা বোঝাতে আমরা কুড হ্যাভ ভি3 লিখি। এক্সাম্পল দেখেন, আই কুড হ্যাভ মেরিড এনিবডি বাট আই ডিড নট। দেখেন এটাই বলছে আমি যেই কাউরে বিয়ে করতে পারতাম কিন্তু আমি করি নাই, এই জন্য আমরা কুড হ্যাভ মেরিড লিখেছি। মানে অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল বাট করি নাই, করা হয় নাই, এমনটা বোঝাতে আমরা কুড হ্যাভ ভি3 লিখবো। এরপরে দেখেন আই কুড হ্যাভ ওয়ান দ্য রেস ইফ আই হ্যাড নট ফলেন, মানে আমি জিততে পারতাম যদি আমি না পইরা যাইতাম। কথা ক্লিয়ার ভাই? আসেন প্রশ্ন সমাধান করেন। এই যে এই পার্টটাকে আমি বলি ভাই লজিক্যাল কনক্লুশন। এখানে আমরা বেশি ভুগি। লজিক্যাল কনক্লুশন এলসি লিখলাম। লজিক্যাল কনক্লুশন হলো এই টাইপের প্রশ্ন সমাধান করার সহজ উপায় হলো ভাই বোন, আপনি বাক্যে দুটা পার্ট পাবেন, কমা দিয়ে হোক অথবা কোনো একটা কনজাংশন দিয়ে হোক। একটা পার্ট দেখবেন পরিপূর্ণ লেখা আছে, আর একটা পার্ট দেখবেন ব্লাঙ্ক লেখা আছে। এই ব্লাঙ্ক পার্টটা শুরুতেও থাকতে পারে, মানে প্রথম পার্টেও থাকতে পারে, সেকেন্ড পার্টেও থাকতে পারে। যেই পার্টে থাকুক আপনার কাজ হবে যেই পার্ট পূর্ণাঙ্গ লেখা আছে এই পার্টটা আগে পড়া। তাহলে আপনি গেস করবেন না সেই পার্টে কি হতে পারে। অবশ্যই আপনি ডাইরেক্ট এই পার্ট পড়েন না, তাইলে আসলে মিলাইতে পারবেন না খেলা। বিকজ দিয়ে আমরা পড়ছি, এবং আমি আগেও বলেছিলাম সম্ভবত বিকজ শব্দের অর্থ কারণ, তারপর অবশ্যই সেন্টেন্স থাকে। এখন বিকজ শব্দটাকে যদি আমরা বাক্যের মাঝে পড়ি, লেখা যেখানে থাকুক, যদি মাঝে থাকে, মানে আমরা ধরেন এখানে লেখা আছে মাঝে, আমরা যদি এটারে বিকজ পড়ি, হি ড্যাশ ড্যাশ বিকজ, কারণ ধরেই পড়বো। বাট বিকজটাকে মাঝে লেখা থাকুক আর শুরুতে লেখা থাকুক, যদি আমরা প্রশ্ন সমাধানের সময় এটাকে শুরুতে পড়ি, তাহলে বিকজ অর্থ ধরবো যেহেতু। কি ধরবো ভাই? যেহেতু। তাহলে আমরা ধরি বিকজ যেহেতু হি স্পেন্ড দ্য ইভিনিং হিয়ার উইথ মি, যেহেতু সে কাটাইছে ইভিনিংটা আমার সাথে। তার মানে কি আপনি এবার গেস করতে পারছেন, যেহেতু সে ইভিনিং আমার সাথে কাটাইছে সেহেতু সে ওখানে থাকতে পারে না, এমনটা তো বোঝাচ্ছে।
ইয়াস, আমার সাথে যেহেতু ছিলই তার মানে সে সেখানে এখন নাই। ওকে, তাহলে আপনি কি লিখতে পারেন এখানে? হি মেবি, দেখেন ভাই পাস্ট টেন্সকে রেফার করছে, ফলে আপনি ওই পাশে কিন্তু পাস্ট টেন্সের কথাই লিখবেন। যেই সে যেহেতু ইভিনিং আমার সাথে ছিল সেহেতু সে সেখানে ছিল না, এটা বোঝাচ্ছে। মেবি না লিখবেন না, ক্যান বি লিখতে পারবেন না। মে হ্যাভ বিন লিখলে কিন্তু পাস্ট টেন্সকে রেফার করে নাকি, না ক্যান্ট নাকি কুড? অবশ্যই আপনি এটা লিখবেন। হি কুড নট হ্যাভ বিন দেয়ার, সে সেখানে থাকতে পারে না, থাকতে পারতো না, যেহেতু সে অথবা কারণ সে ছিল ইভিনিং এ আমার সাথে এখানে। কথা ক্লিয়ার ভাই? ইয়েস, উত্তর আমরা পেয়েছি নাম্বারটা। তাহলে হি কুড নট হ্যাভ বিন দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং হিয়ার উইথ মি। তাহলে আমি এই কথা আবার একটু ভাঙি, আমার একটু জড়তা ছিল মনে হয়। বিকজ শব্দটাকে যখন বাক্যে লেখা আছে মাঝে, আমরা যদি মাঝে রেখেই পড়ি ভাই অর্থ কারণ ধরলেই হয়। বাট কোনো কারণে যদি আমরা বিকজটাকে শুরুতে পড়ি বা শুরুতে থাকে, তখন আমরা বিকজ অর্থ ধরবো কি যেহেতু, তখন আমরা অর্থটা মিলাতে সহজ হবে। এরপরে আসেন, কোনো কাজ এখন করা করতে থাকা উচিত বোঝাতে আমরা শুড বি ভার্বের সাথে আইএনজি লিখি। শুড মানে উচিত আমরা জানি, এখন করতে থাকা উচিত বলতে আমরা কন্টিনিউয়াস শুড লিখবো। তার মানে শুডের পরে আমরা একটা বি লিখবো, ভার্বের সাথে কি লিখবো ভাই? আইএনজি লিখবো। তো দেখেন, ওয়াই আর ইউ ওয়াচিং টেলিভিশন নাও, কেন তুমি টেলিভিশন দেখো? ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, তোমার আছে একটা এক্সাম টুমোরো। তাহলে ইউ শুড বি রিডিং নাও, তোমার এখন পড়তে থাকা উচিত। এগুলো পরীক্ষা কম আসে এটা, তবে পরীক্ষা যেটা আসে সেটা সামনে দেখাচ্ছি। তার মানে কোনো কাজ এখন করতে থাকা উচিত বলতে আমরা শুড বি ভার্বের সাথে আইএনজি লিখি। এরপরে কথাটা আসে, এটা খুব দামি কথা, পরীক্ষা আসছে। কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই বুঝাতে আমরা শুড হ্যাভ ভি3 লিখি। দেখেন, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত ছিল। তার মানে কি ভাই? তার মানে হলো আপনি কাজটা করেন নাই। মানে আপনার কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু আপনি কলেজে যান নাই, গেছেন কোথায়? পার্কে। এখন আপনাকে আমি বললাম যে ইউ শুড হ্যাভ গান টু কলেজ, মানে কি তোমার কলেজে, মানে আপনার কলেজে যাওয়া উচিত ছিল, তার মানে কি কলেজে যান নাই। আপনি গেছেন পার্কে, পার্কে যা ধরা খাই আইছেন। এখন আপনারা বললাম আমি ইউ শুডন্ট হ্যাভ গান টু দ্য পার্ক, ওই পার্কে তোমার যাওয়া উচিত হয় নাই, তার মানে কি আপনি গেছেন। তাহলে যাওয়া উচিত ছিল মানে কি আপনি যান নাই, যাওয়া উচিত ছিল না মানে আপনি গেছেন। এই কথাটাই খেয়াল রাখবেন। তার মানে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই বুঝাতে আমরা শুড হ্যাভ ভি3 লিখি, অথবা কোনো কাজ করা উচিত ছিল না কিন্তু কইরা লাইছেন বুঝাতে আমরা শুড নট হ্যাভ প্লাস ভি3 লিখি। কথা ক্লিয়ার ভাই? প্রশ্ন করলে ভালো লাগবে। আসেন দেখেন, লেখা আছে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করার আগে ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন। সহজ কথা না? ক্লাসরুমে প্রবেশ করার আগে তোমার উচিত এরকম কিছু একটা। তাহলে দেখেন আপনি কি লিখবেন, এবং পাস্ট টেন্সের পয়েন্ট আছে। ইয়েস, আপনি উত্তর অবশ্যই ইউ শুড হ্যাভ সাউট লিখবেন। মানে ক্লাসরুমে প্রবেশ করার আগে ইউ শুড হ্যাভ সাউট, তোমার নেও মানে অনুমতি নেওয়া উচিত ছিল, চাওয়া উচিত ছিল দ্য টিচার্স পারমিশন, টিচারের পারমিশন। তার মানে কি তুমি ক্লাসরুমে প্রবেশ করার আগে টিচারের অনুমতি নাও নাই। বুঝতে পেরেছেন ভাই? তাহলে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করার আগে ইউ শুড হ্যাভ সাউট দ্য টিচার্স অ্যাডমিশন পারমিশন, টিচারের পারমিশন নেওয়া উচিত ছিল। তার মানে ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে আপনি টিচারের পারমিশন নেন নাই, নেও নাই। কথা ক্লিয়ার ভাই? এবার আসেন, এই কথাটা খুব সহজ, পরীক্ষায় আসে খুব। ইউজ টু, ইউজ টু অর্থ কি দাঁড়ায়? অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু লিখি, এবং শুধু ইউজ টুর পর ভার্বের ভি1 লিখি, মানে ভার্বের বেস ফর্মটা লিখি। দেখেন, ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম, আই ইউজ টু সুইম ওয়ান্স আ ডে, আমি সাঁতার কাটতাম ওয়ান্স আ ডে, দিনে একবার। এটা মিশা কথা। আমরা যখন ছোট ছিলাম, আমার এইজের মানুষজন, আমরা দিনে গরমকালে কমপক্ষে 4-5 বার গোসল করতাম। 4-5 বার না, আসলে যতবার আমাদেরকে মানে মাইরা পুকুর থেকে উঠাইতো ততবার গোসল করতাম। লাইক নামছি সকালে একবার, মাইর দিয়ে উঠাইছে, আবার কিছুক্ষণ পরে নামছি। আর যদি আমাদেরকে না মাইরে উঠাইতে হলে একবারে গোসল করতাম, তবে থাকতাম 4-5 ঘন্টা। এটা গ্রামীণ জীবনের একটা বিষয়, গ্রামীণ চাইল্ডহুড আর কি। তাহলে আসেন, ওয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ছোট ছিলাম, ইয়াং ছিলাম, আই ইউজ টু সুইম ওয়ান্স আ ডে, আমি সাঁতার কাটতাম একবার। অতীতের অভ্যাস বোঝাতে আমরা শুধু ইউজ টু লিখি, ভার্বের বেস ফর্মটা লিখি। অন্যদিকে ভাই দেখেন, খেয়াল করেন এই কথাটা, ইউজ টু শুধু ইউজ টুই হবে, মানে ইউজ টুর সাথে ডি ছাড়া আপনি লিখতে পারবেন না, এই কথা জানেন। তাহলে শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, অতীতের অভ্যাস বোঝায়। আর ইউজ টু এর পূর্বে যদি বি ভার্ব বসে অথবা গেট বিকাম বসে, ভার্বের সাথে আইএনজি হয়, বর্তমানের অভ্যাসকে বোঝায়। যেমন উমায়ের ইজ ইউজ টু সুইমিং এভরিডে, মানে উমায়ের সাঁতার কাটতে অভ্যস্ত, তার মানে এটা তার অভ্যাসগত কর্ম।
সহজ কথা হলো ভাই, শুধু ইউজ টুর পর ভার্বের বেস ফর্ম লিখবেন, অতীতের অভ্যাস বোঝায় সেটা। আর ইউজ টুর আগে একটা বি ভার্ব পাবেন, তারপর ভার্বের সাথে আইএনজি লিখবেন, তবে খেয়াল রাখবেন সেটা দ্বারা কি বোঝায়, বর্তমানের একটা অভ্যাস। ইয়েস, একটা ব্যতিক্রম আছে, এই কথা নিশ্চয় জানেন ভাই। অভ্যাস না বুঝায়া, এই যে ইউজ টু দ্বারা যদি অভ্যাস না বুঝায় তখন সেটা পেসিভ মুডে হয়, যেমনটা লেখা আছে অভ্যাস না বুঝিয়ে ব্যবহৃত হয় এমন অর্থে যদি বি ইউজ টু আসে তখন তারপর কিন্তু ভার্বের বেস ফর্ম বসে এবং তখন সেটা পেসিভ হয়, বুঝবেন। তখন সাবজেক্ট অবশ্যই ব্যক্তিবাচক হবে, বস্তুবাচক হবে, ব্যক্তিবাচক না। যেমন উড ইজ ইউজ টু বিল্ড হাউস, দেখেন ভাই এখানে উড ইজ ইউজড, আপনি যদি এখানে বি ইউজ টু লিখিয়া ভার্বের আইএনজি দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে ইউজ টু অর্থ তো অভ্যস্ততার কিছু না, বলছে উড মানে কাঠ, ইজ ইউজড কাঠরে ব্যবহার করা হয় টু বিল্ড তৈরি করতে, হাউস বাড়ি। এই জন্য বলি ভাই গ্রামার ইম্পর্টেন্ট, গ্রামারের পাশাপাশি বাক্য বুঝে পড়ার অভ্যাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি অসংখ্য প্রশ্ন সমাধান করে ফেলতে পারবেন গ্রামারের প্যাটার্ন ছাড়া যদি বাক্য বুঝে পড়েন। আবার এমন প্রশ্ন আপনি পাবেন যেখানে গ্রামাটিক্যাল 4টা অপশনই কারেক্ট, কিন্তু আপনার কারেক্ট ধরতে হবে একটা, অর্থ লাগে তখন। সিএনজি ইজ ইউজ টু পাওয়ার ভেহিকল, দেখেন ভাই এখানে সিএনজি ইজ ইউজ, সিএনজি কি ব্যবহার করা হয় বিষয়টা এরকম না, মানে সিএনজি অভ্যস্ত না, সিএনজি কে ব্যবহার করা হয় টু পাওয়ার ভেহিকল। ওকে ভাই, তাহলে আমি যদি ক্লোজ করি কথাটা, ইউজ টু, শুধু ইউজ টু অর্থ অভ্যস্ত, শুধু ইউজ টুর পর ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম বসে অতীতের অভ্যাসকে বোঝায়। আর বি ইউজ টু মানে এখানে বি হতে পারে, গেট হতে পারে, বিকাম হইতে পারে। হ্যাঁ, বি বলতে অ্যামিজার ওদেরকে বোঝাচ্ছি আমরা। তাহলে বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়, বর্তমানের অভ্যাসকে বোঝায়। আর ইউজ টু, বি ইউজ টু হইলেও আইএনজি লিখতে পারবেন না যদি দেখেন সাবজেক্টটা বস্তু, এবং তখন ইউজ টু অর্থ অভ্যস্ততা না বোঝায়, ব্যবহৃত হওয়া বোঝায়। যেমনটা আমরা এখানে দেখছি কাঠকে ব্যবহার করা হয়, সিএনজি কে ব্যবহার করা হয়, অর্থাৎ সিএনজি ব্যবহৃত হয়। ওকে ভাই, আসেন। Ancient civilizations such as the Phoenicians and the Mesopotamians dash goods rather than use money. আপনি শুধু ইউজ টু নামে কিছু পাবেন না ভাই, ইজ ইউজ টু সাথে আইএনজি লাগবে নাই, শুধু ইউজ টু ট্রেড হতে পারে, ওয়াজ ইউজ টু ভার্বের আইএনজি নাই, আর ইউজ টু ভার্বের আইএনজি নাই। উত্তর দেখেন পেয়ে গেছেন, শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, মানে তারা ব্যবসা করতো এমনটা বোঝাচ্ছে। ওকে দেন, পছন্দের তুলনা বোঝাতে আমরা উড রাদারের কথাটা ব্যবহার করি। তারা নিয়েন না, এখানে কয়েকটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট যেটা দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসে সেটা হলো এই উড রাদারের পর ভার্বের বেস ফর্ম বসে। উড রাদারের সাথে দেন বসে, এটা জানেন। উড রাদারের পর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। যেমনটা দেখেন এই বাক্যে, আই উড রাদার ডু দ্য ওয়ার্ক টুডে। দেখেন এটা হলো আমাদের একবার 1 নম্বর কথা। উড রাদারের পর ভার্বের বেস ফর্ম বসবে, এবং বাক্যে যদি আপনি দেখেন বাক্যে কোনো সময়ের উল্লেখ নাই অথবা বর্তমানের উল্লেখ আছে তখন আপনি অবশ্যই ভার্বের বেস ফর্মে রাখবেন। কিন্তু যদি উড রাদার যুক্ত বাক্যে অতীতের একটা চিহ্ন থাকে তখন আপনি ভাই উড রাদারের পর হ্যাভ ভি3 লিখবেন, কারণ উড রাদারের পরে কিন্তু আপনি হ্যাজ হ্যাড লিখতে পারবেন না, কারণ উড রাদারটা মডাল অক্সিলারি। তাহলে এখানে দুটা কথা কি ভাই, যদি আপনি উড রাদারের পর উড রাদার ভার্ব যদি এই প্যাটার্নটা আসে, মানে উড রাদারের পর ভার্বের বেস ফর্মে থাকবে, এটা হলো কোর কথা। এখন উড রাদার যুক্ত বাক্যে যদি আপনি একটা অতীতের চিহ্ন পান তখন উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম না লিখে হ্যাভ ভি3 লিখবেন। এবার সেকেন্ড কথায় আসেন ভাই, উড রাদারের পর যদি দ্যাট ক্লজ দিয়ে নতুন বাক্য আসে, উড রাদার দ্যাট তারপর নতুন কথা আসে, তাহলে খেয়াল করবেন, দেখেন স্ট্রাকচার না পরে এই বাক্য দেখেন, আই উড রাদার দ্যাট ইউ ডিড দ্য ওয়ার্ক টুডে, মানে উড রাদারের পর দ্যাট ক্লজ আসছে, আপনি বাক্যটার পাস্ট টেন্সে লিখবেন। যদি সেখানে অতীতের কোনো চিহ্ন না থাকে, যদি অতীতের চিহ্ন থাকে তাহলে ভাই পাস্ট পারফেক্ট মোডে নিয়ে যেতে হবে। বুঝছেন কথা? আমি ক্লোজ করি, কথাটা সহজ, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। উড রাদারের পর মোস্টলি ভার্বের বেস ফর্ম বসে, পরীক্ষাটাই আসে। স্টিল আপনি একটু খেয়াল রাখেন এই কথাটা, উড রাদার যুক্ত বাক্যে ভার্বের বেস ফর্ম বসবে ভাই যদি সেখানে অতীতের কোনো চিহ্ন না থাকে। যদি উড রাদারের পরে উড রাদার যুক্ত বাক্যে অতীতের একটা চিহ্ন থাকে তখন কিন্তু আপনি উড রাদারের পরে হ্যাভ ভি3 লিখবেন। এটা হলো দুইটা কথা। থার্ড ফোর্থ কথা হলো উড রাদার যুক্ত বাক্যের পরে, মানে উড রাদারের পরে যদি দ্যাট ক্লোজ দিয়ে একটা বাক্য আসে তাহলে উড রাদারের পরে উড রাদার দ্যাট তারপরে পাস্ট ইনডেফিনিট মুডটা লিখবেন। তবে যদি অতীতের একটা চিহ্ন থাকে তখন উড রাদার দ্যাট তারপরে পাস্ট পারফেক্ট মুডটা লিখবেন। কথা ক্লিয়ার ভাই? আসেন, তবে ভাই আবারও বলি, আমাদের পরীক্ষায় মোস্টলি উড রাদারের পর ভার্বের বেস ফর্ম এই পার্টটা দিয়ে প্রশ্ন এসে থাকে। প্রশ্ন করেন, দেখেন আই ড্যাশ রাদার গো বাই কার। আপনি অপশনে আই শেল রাদার হয় নাকি আই উড রাদার ছাড়া কিছু হয় না, আপনি কিছু নিবেনও না। তারপর আসেন,
কোনো কাজ অবশ্যই করতে হয় বা করা হয়, এটা দিয়ে অনেক প্রশ্ন আসছে, আমার খুব অ্যাটেনশন দিয়েন প্লিজ। কোনো কাজ অবশ্যই করতে হবে বা করা হয় এমন অর্থে আমরা মাস্টের পর ভার্বের বেস ফর্ম লিখি। এটা সহজ জিনিস, একটু প্যাসেজটা সামনে আসতেছে। তাহলে অবশ্যই করতে হয় বা করা হয় বোঝাতে আমরা মাস্টের পর ভার্বের বেস ফর্ম লিখি। মাস্ট একটা মনোলগ দিলে যেমনটা আমরা জানি। ওয়ান মাস্ট এন্ডোর্স, দেখেন ভার্বের বেস ফর্ম আছে। উই মাস্ট সাবমিট, ওকে। তারপর আসেন এবার এখানে হলো আমাদের মূল কাজ, খুব অ্যাটেনশন দেন প্লিজ, লাগলে একটা উঠা বসা দেন, তারপরে এই পার্টটা মনোযোগ দিয়ে শুনেন। অনুমান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাস্ট ব্যবহৃত হয় নিম্ন রূপে। এত রুল দরকার নাই, এখানে অ্যাটেনশন দেন আমাকে। বাক্যটা পড়েন, প্রথম বাক্য, শায়না অলওয়েজ গেটস, এই যে এখানে অ্যাটেনশন, শায়না অলওয়েজ গেটস দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস, শি মাস্ট স্টাডি হার্ড। দেখেন ভাই, আমাদের পরীক্ষায় যে এই পাশে ব্ল্যাঙ্ক থাকবে, এই পাশে ব্ল্যাঙ্ক থাকবে, তো এই পাশে যদি ব্ল্যাঙ্ক থাকে আমরা এই পাশটা আগে পড়বো। দেখি আমরা এই পাশটা আগে পড়ে গেস করি এই পাশে কি হবে, এটাকেই বলি লজিক্যাল কনক্লুশন। বাকি দুটো পার্ট থাকবে, একটা পাশে ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্কের পার্টটা শুরুতে থাকুক বা শেষের সেকেন্ডে থাকুক, সেকেন্ড পার্টে থাকুক, আমরা যে পার্টটা পুরো লেখা আছে ওটার আগে পড়বো। তাহলে বলছি শায়না সব সময় ভালো গ্রেডস পায় ক্লাসে। সব সময় যদি কেউ ভালো গ্রেডস পায় তার মানে সে অবশ্যই নরমালি খুব করে পড়ে। ইয়াস, এই জন্য আমরা লিখছি মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে সে সব সময় পায় তার মানে সে অবশ্যই ভালো করে পড়াশোনা করে, এটা হলো নর্মাল কথা। পরীক্ষা দিয়ে প্রশ্ন আসে না বেশি, পরীক্ষা আসে এরপরে দুইটা দিয়ে বেশি। দেখেন শায়না নাওএডেজ গেটস দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস। শায়না আজকাল পাচ্ছে, শায়না যদি আজকাল সেরা মার্কস পায় তার মানে কি সে সবসময় পড়ে না, সে এখন এই টাইমটাতে খুব করে অবশ্যই পড়াশোনা করছে। তাহলে মাস্ট বি আইএনজি। দেখেন তাহলে শায়না যেহেতু আজকাল খুব মার্কস পাচ্ছে ক্লাসে তার মানে অবশ্যই সে এখন পড়াশোনা করছে। থার্ড কথায় আসেন, থার্ডটা দিয়ে পরীক্ষা বেশি প্রশ্ন আসে ভাই বোন। টুডে শায়না হ্যাজ গট দ্য হাইয়েস্ট মার্কস, মানে শায়না আজকে পাচ্ছে সেরা মার্কস, পেয়েছে সেরা মার্কস। আজকে যেহেতু সেরা মার্কস পাইছে, সেরা মার্কস পাওয়ার কাজটা কিন্তু সে ডান, তার মানে কি সে পড়াশোনা করে সব সময়, পড়াশোনা করতেছে নাকি পড়াশোনা করা শেষ করে ফেলছে? অবশ্যই পড়াশোনা সে শেষ করে ফেলছে। পড়াশোনা ভালো করার কারণেই, অবশ্যই সে ভালো পড়াশোনা করার কারণেই আজকে সে সেরা মার্কসটা পাইছে। বুঝছেন ভাই? তাহলে মাস্ট হ্যাভ V3 এটা। তাহলে টুডে শায়না হ্যাজ গট দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য ক্লাস, আজকে শায়না ক্লাসে সেরা মার্কস পাইছে, অবশ্যই শি মাস্ট হ্যাভ স্টাডিড, সে অবশ্যই ভালো পড়াশোনা করছে। আপনি আরেকটা বাংলা বাক্য দিয়ে আমি সামনে এক্সাম্পলটা দেই, মানে কোশ্চেনটা যেটা আসছে সেটা দেখাবো। ধরেন আপনি একটা এক্সাম্পল রূপক অর্থে আপনি আপনার প্রত্যাশিত মেডিকেলে ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়ে গেছেন। তাহলে আমি বলবো মিস্টার এক্স হ্যাজ অলরেডি গট চান্স অ্যাট ডিএমসি অ্যাট ডিইউ। তাহলে মিস্টার এক্স ডিএমসিতে অথবা ডিইউতে চান্স পাইয়া গেছে। এরপরে বাক্য আমি কি লিখবো? শি মাস্ট স্টাডি, না শি মাস্ট বি স্টাডিং, না কি লিখবো আমি? শি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড। আপনি যেহেতু ডিএমসিতে ডিইউতে আপনার প্রত্যাশিত ইউনিভার্সিটিতে চান্স পাইয়া গেছেন তার মানে কি আপনি অবশ্যই পড়াশোনা খুব করছেন। ওকে ভাই? ইয়াস। আসেন এই প্রশ্নটা সমাধান করেন। যেমন আমাদের ডিইউসিতে আসছে, ডি ইউনিটে আসছে সিইউতে। এই প্রশ্ন অনেক জায়গায় আসছে ভাই, এই টাইপের বাক্য। দেখেন এই পার্টটা আমরা আগে পড়বো ভাই, বিকজ দা দিয়ে যেহেতু শুরু করছি ফলে আমরা কারণ না ধরে যেহেতু পড়ো। যেহেতু লাইট অন, হ্যাঁ লাইট যেহেতু অন তার মানে অবশ্যই হাতে বাড়ির ভিতরে আছে, তাই না? লাইট অন থাকলে বাড়িতে থাকে, এটাই আমরা বুঝি নর্মাল প্যাটার্ন। তাহলে আপনি কি লিখবেন? হি মাস্ট হ্যাভ বিন, এবং দেখেন ভাই পাস্ট টেন্সে কিন্তু আছে, হি মাস্ট বি, কুড হ্যাভ বিন, মাস্ট নট হ্যাভ বিন। কি লিখবেন? পেয়ে গেছেন অবশ্যই ভাই উত্তর। অবশ্যই উত্তর আপনি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, পাস্ট টেন্সের ক্লু যেহেতু আছে তার মানে যেহেতু লাইট অন ছিল তার মানে অবশ্যই সে তখন বাড়িতে ছিল। কথা ক্লিয়ার ভাই বোন? ইয়েস। নিড দিয়ে আমরা ক্লাস শেষ করব। নিড একটা জোস জিনিস, আমাদের বিসিএস পরীক্ষায় রিসেন্ট টাইমে ডিইউতে এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে। নিড শব্দের অর্থ প্রয়োজন। নিড শব্দটা নাউন হয়, ভার্ব হয়। ভার্বের দুই রকম হয় বলেছিলাম শুরুর দিকে, মডেল অক্সিলারি হয় আবার প্রিন্সিপাল ভার্ব হয়। আমরা বাক্য দেখে শেষ করে ফেলবো। প্রথম বাক্য দেখেন, হি টেকস কেয়ার অফ মাই নিডস, সে আমার প্রয়োজনের যত্ন নেয়। তাহলে নিডসটা এখানে অবশ্যই নাউন। আমরা বুঝতে পেরেছি প্রয়োজন অর্থ দেয় মাই শব্দটা পজিটিভ অ্যাজেটিভ ফর্ম, তারপর নাউন বসে, নাউন লেখা আছে। সেকেন্ড বাক্যে আসেন, ইউর নিডস উইল বি ফুলফিলড, ওন্ট বি ফুলফিলড, তোমার প্রয়োজন কখনো পূরবে না। এখানেও নিড শব্দটা কিন্তু ভাই নাউন।
ভার্ব না, কিন্তু ইউর নিডস, তোমার প্রয়োজন কখনো মানে ফুলফিলড হবে না, মানুষের প্রয়োজন কখনো ফুলফিল হয়ও না, এটাও নাউন। ডান, থার্ড বাক্যে আসেন। হি নিড নট গো, অবশ্যই বুঝতে পেরেছেন এটা একটা মডাল অক্সিলারি। কেমনে বুঝছি মডাল অক্সিলারি ভাই? দেখেন হি আছে, তারপরও নিডের সাথে অ্যাস হলো না, তার মানে নিডটা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি নিজের সাথে কখনো অ্যাস বেস যুক্ত হয় না, তারপরে যে ভার্বটা হয় তার সাথে যুক্ত হয় না। তাহলে হি নিড নট গো, দেখেন গোর সাথেও কি হলো না, অ্যাস বেস যুক্ত হলো না, নিডের সাথেও হইলো না। এবং আমরা জানি নিড যেহেতু মডাল অক্সিলারি, তারপর ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে, সেটা লেখা আছে। ফলে 3 নম্বর সেন্টেন্সে নিড শব্দটা মডাল অক্সিলারি। 4 নম্বর সেন্টেন্সে নিডটা প্রিন্সিপাল ভার্ব, বুঝেই গেছেন। যেমন হি 32 নাম্বার প্রেজেন্ট টেন্সে আছে, নিডের সাথে আইএনজি এস লিখছেন, এবং নিড যদি প্রিন্সিপাল ভার্ব হয় তারপরে ইনফিনিটিভ হয়। তাহলে নিড যদি মডাল অক্সিলারি হয়, সে নিজে এস নেয় না, তার পরবর্তী ভার্বের সাথে এস লাগাইতে দেয় না। নিড যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তার আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে এস যুক্ত হয়, এবং নিড প্রিন্সিপাল ভার্ব হলে তারপরে ভার্বটার অবশ্যই সে ইনফিনিটিভ বানায়। এবং শেষ কথাটা আমাদের জন্য জরুরি, খেয়াল করেন। নিড শব্দের সাবজেক্ট যদি ব্যক্তি না হয় বস্তু হয়, তখন খেয়াল রাখেন, নিড শব্দের সাবজেক্ট যদি ব্যক্তি না হয় বস্তু হয়, তখন কিন্তু আবার মানে আপনি ইনফিনিটিভ দিয়েন না। নিড শব্দের সাবজেক্ট যদি বস্তু হয়, তখন নিডের পরে যে ভার্বটা আসবে সেটাকে আপনি আইএনজি ফর্মে লিখতে পারেন, অথবা টু বি আর ভার্বের থার্ড ফর্ম লিখতে পারেন। কাট শব্দের 3টা ফর্মে কিন্তু কাট, এই যে দ্য গ্রাস নিডস কাটিং অথবা টু বি কাট। তাহলে নিড শব্দের ভার্ব সাবজেক্ট যদি হয় বস্তু, তারপরে ভার্বটাকে আপনি আইএনজি ফর্মে লিখতে পারেন, অথবা টু বি যুক্ত করে ভার্বের থার্ড ফর্মটা লিখবেন। ওকে ভাই, আশা করি কথা ক্লিয়ার। নিড শব্দটা নাউন হয়েছে 1 এবং 2 নম্বর বাক্যে। 3 নম্বর বাক্যে নিড শব্দটা মডাল অক্সিলারি, সাবজেক্ট থার্ড পারসন নাম্বার হওয়া সত্ত্বেও তার সাথে এস নাই, তারপরে ভার্বটা বেস ফর্মে লেখা আছে। ফোর্থ সেন্টেন্সে নিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব আকারে বসা আছে। কেমনে বুঝলাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এবং নিড যদি মডাল অক্সিলারি ভার্ব আকারে ব্যবহৃত না হয়, প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয়, তারপরে ভার্বটাকে আমরা ইনফিনিটিভ বানাই। এবং শেষ কথা ছিল ভাই, নিড শব্দটার সাবজেক্ট যদি হয় বস্তু, ভার্বের নিড ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটাকে আইদার আমরা জিরান বানাবো, অথবা টু বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবো। দেখেন আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, এটা দিয়ে শেষ করব। ইনকারেক্ট বাক্য, হিজ কার নিডস টু ফিক্স না, নিডের পরে নরমালি আমরা ইনফিনিটিভ লিখি, তবে নিডের সাবজেক্টটা ব্যক্তি নাকি বস্তু খেয়াল করব। যদি ব্যক্তি হয় প্রিন্সিপাল ভার্ব হলে আমরা ইনফিনিটিভ লিখবো, মডাল ভার্ব হলে ভার্বের বেস ফর্ম লিখবো, বাট নিডের সাবজেক্ট কিন্তু এখানে বস্তু, ফলে আইদার জিরান লিখবো অথবা টু বি ভার্বের 3 ফর্ম লিখবো। তাহলে হিজ কার যেহেতু বস্তু, নিডের পর আইএনজি লিখবো, অথবা টু বি ফিক্সড লিখেছি। সেম টাইপের কথা, আর ওয়াচ নিডেড, ওয়াচ কিন্তু ব্যক্তি না, তাহলে আমরা কি লিখবো? রিপেয়ারিং অথবা টু বি রিপেয়ার্ড। এই ছিল আপনাদের সাথে আমার মডাল ভার্বের ক্লাস। আশা করি অল্প সময়ে কোর কথা বুঝে গেছেন। প্র্যাকটিস ক্লাসটা যখন করবেন তখন প্রত্যাশা করি মডাল ভার্ব নিয়ে যত পেজগুলো আছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।